সবাইকে স্বাগত জানাচ্ছি টিভেন24 নিউজ নেটওয়ার্কের সাপ্তাহিক আয়োজন 7 দিনের বিশ্ব অনুষ্ঠানে। পুরো বিশ্বে চলমান যে ঘটনা প্রবাহ আছে তার বিশ্লেষণ থাকে আমাদের এই অনুষ্ঠানে, এবং আমরা চেষ্টা করি 7 দিন ধরে অর্থাৎ গত সপ্তাহে পৃথিবীর বিভিন্ন প্রান্তে আলোচিত ঘটনাগুলো নিয়ে বিশ্লেষণ তুলে ধরতে। সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি এহসান জুয়েল, এবং আমাদের সাথে আলোচক হিসেবে থাকছেন লেখক ও কলাম লেখক ও প্রাবন্ধিক হাসান ফেরদৌস এবং কমনওয়েলথ ইউনিভার্সিটি অফ পেনসিলভেনিয়ার প্রফেসর ডক্টর এম খালেকুজ্জামান। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। হাসান ফেরদৌস, যে বিষয়গুলো আলোচনায় আছে কিংবা সামনের দিনে ঘটতে আছে, 5ই আগস্ট বাংলাদেশের ঐতিহাসিক জুলাই বিপ্লবের 1 বছর পূর্ণ হচ্ছে, এবং এই দিনে যেটি আমরা জানতে পেরেছি সেটা হলো জুলাই ঘোষণাপত্র হতে যাচ্ছে, অর্থাৎ সরকারের পক্ষ থেকে এই ঘোষণাপত্র দেওয়া হবে। এর আগে আমরা জানি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এনসিপি গঠনের আগেই তারা চেয়েছিল, যেসব ছাত্ররা নেতৃত্ব দিয়েছিল এই বিপ্লবে, তারা ঘোষণাপত্র দিতে। বিএনপি আপত্তি জানিয়েছিল। পরবর্তীতে সরকারের উদ্যোগে সরকারের পক্ষ থেকে এই ঘোষণাপত্র দেওয়ার একটি প্রক্রিয়া চালু হয়েছে। 7 মাস ধরে প্রক্রিয়া চলেছে। 5ই আগস্ট সেটি আসতে যাচ্ছে। আপনার প্রত্যাশাটা একটু শুনতে চাই, এবং জুলাই ঘোষণাপত্রের আগের বছর কিংবা জুলাই ঘোষণাপত্র হয়ে গেলে কি এমন পরিবর্তন হয়ে যাবে, কিংবা এটা আসলে ইতিহাসে কতটা গুরুত্ব বহন করবে? ধন্যবাদ জুয়েল, সবাইকে শুভেচ্ছা। আমরা ঠিক 5ই আগস্টের দ্বার প্রান্তে। ঢাকা একদিন পরে 5ই আগস্ট, একদিন পর মানে হচ্ছে স্বৈরাচারী সরকারের পতনের দিন। 16 বছরের দীর্ঘ স্বৈরাচারী শাসনের অবসান। অনেকে প্রশ্ন করেন যে কি পেলাম, এখানে শুরু করি আমরা। অনেকে আমাকে প্রশ্ন করেন যে ভাই, জুলাই তো হলো, কি পেলাম, কি প্রত্যাশা ছিল আপনার? তাদের আমাদের একটা স্পষ্ট উত্তর, আমরা একটা নতুন বাংলাদেশ পেয়েছি। 15 বছর ধরে যেই শাসন, দুঃশাসন আমাদের গলা টিপে ধরেছিল, শাসনের অবসান ঘটেছে। একটা বিপ্লবের জয় হয়েছে। এর চেয়ে বড় আপনি কি চান? এই বিপ্লবের পরে কিভাবে নতুন বাংলাদেশ গড়বে, দ্যাটস আপ টু ইউ। কিন্তু এই ছাত্ররা, সাধারণ মানুষ, তাদের রক্তের বিনিময়ে আমাদেরকে একটা সুযোগ দিয়েছে বাংলাদেশকে আবার নতুন করে গড়বার জন্য। যে জন্য ছাত্ররা এটাকে বলছে দ্বিতীয় স্বাধীনতা, সেকেন্ড রিপাবলিক তারা বলছে। ইতিহাসে কি পাই আমরা? আমি একটু কাকে এনে বলছিলাম, রুশ বিপ্লব। খালেকুজ্জামান এখানে আছেন আমার সাথে, আমরা দুজনই রুশ সাহিত্যে, রুশ ইতিহাসের ছাত্র। 17 সালে বিপ্লবের পরে 6 বছর লেগেছিল দেশটিকে প্রতি বিপ্লব মুক্ত করতে। 6 years। দেশি বিদেশি প্রতি বিপ্লব, আমাদেরও তাই। দেশি বিদেশি প্রতি বিপ্লবকে আমাদের মুখোমুখি হতে হচ্ছে। কিন্তু যে প্রধান আগে বললাম, কেমন দেশ চাই, কি দেশ চাই, তার বাস্তবতা, তার বাস্তবিকরণ দায়িত্ব আমার। যারা চলে গেছে, যাদের রক্তের উপর দিয়ে এই নতুন দেশ গড়ে উঠছে, তাদের কাছে আমাদের এই ঋণ, যে হ্যাঁ, যে কারণে তোমরা রক্ত দিলে, জীবন দিলে, আমার দায়িত্ব, তার ভিত্তিতে যে ঋণ শোধ করার দায়িত্ব আমার, নতুন দেশ গড়বার। এখন আমরা কি দেখছি? এখন একটা কমপ্লিটলি ভিশন দেখতে পাচ্ছি আমরা। সবার তো একরকম ভিশন নয়। এই ঘটনাটি খুব পরিকল্পিত ছিল না, যে কারণে এটাকে বিপ্লব বলা যায় কিনা আমার সন্দেহ আছে। বিপ্লবের প্রধান ভিত্তি হচ্ছে একটা তাত্ত্বিক ভিত্তি, প্লাস একটা রাজনৈতিক আন্দোলন বা দল। আমাদের দলও ছিল না, কোনো ব্যক্তিত্ব ছিল না, তাত্ত্বিক ছিল না। আমরা একটা কমন ইস্যুতে এক হয়েছিলাম। কমন ইস্যুটা কি? স্বৈরাচারকে সরাতে হবে। তারপরে কি করব সে বিষয়টা আমাদের স্পষ্ট ছিল না। ক্রমান্বয়ে স্পষ্ট হওয়া শুরু করেছে। আজকে যেমন ছাত্ররা তাদের 24 দফা ইশতেহার দিয়েছে, ম্যানিফেস্টো দিয়েছে, এবং ওরা আশা করছে যে এই ম্যানিফেস্টো একটা আইনগত ভিত্তি থাকবে। অন্যদিকে সরকার যা করবে আগামীকাল 5ই আগস্ট, সেটা একটা জুলাই চার্টার বলছি আমরা, যার মাধ্যমে একদিকে এই বিপ্লবের ইতিহাস, অন্যদিকে বিপ্লব কি অর্জন করতে চায়, কি অর্জন, এটা মাথা রাখতে হবে, কি অর্জন করতে চায় তার একটা তালিকা ভুক্তিতে আমরা আশা করতে পারি। এই করবো আমরা। আমরা এই নীতির ভিত্তিতে কমিটেড হচ্ছি, আমরা সবাই সংঘবদ্ধ হচ্ছি এই নীতির ভিত্তিতে। তার মানে এটা একটা ভিশন, এটা একটা পরিকল্পনা। এর ভিত্তিতে আগামী 5, 7, 15, 25 বছর বাংলাদেশ চলবে। কেমন? কিন্তু এই যে বাস্তবায়নটা কে করবে, সেখানেই একটা তর্ক বেঁধেছে।
তর্কটা এই যে যদি এই সনদ বা চার্টারের কোন আইনগত ভিত্তি না থাকে, তাহলে পরবর্তী সরকার যে কোনো সময় যে কোনো ভাবে এটা ইগনোর করতে পারে। এই নিয়ে আমরা সরকারকে কথা বলেছিলাম এবং তুমি আমাকে মনে করে দিয়েছিলে যে আওয়ামী লীগও কিন্তু একটা সনদ দিয়েছিল এবং প্রতিটি শর্তই তারা ভঙ্গ করেছে, যেমন ভোটাধিকার, কথা বলার স্বাধীনতা, গণতন্ত্র, অল বেসিক রাইটস তারা ভায়োলেট করেছে। যদিও ওই সনদে, দিন বদলের সনদে কিন্তু সমস্ত কিছু মেনে চলার কমিটমেন্ট ছিল। তার মানে যতক্ষণ না এই চার্টারের একটা আইনগত ভিত্তি থাকছে, এটা ভায়োলেট করে তোমাকে আমি আগ্রহ দিতে পারি, এই গ্যারান্টি না থাকছে, ততদিন পর্যন্ত কিন্তু এই চার্টারের কোনো মূল্য থাকবে না। যেমন ধরো আমেরিকায় আমরা এখন দেখছি কি একটা দ্বন্দ্ব দেখছি প্রশাসন এবং আদালত, প্রশাসন বিচার ব্যবস্থার মধ্যে। ট্রাম্প সাহেব ইচ্ছা মতো আইন করছেন, নির্বাহী আদেশ দিচ্ছেন, যা কিনা সরাসরি শাসনতন্ত্রের সঙ্গে সাংঘর্ষিক। যখন রাষ্ট্রপ্রধান কোন সাংঘর্ষিক নির্দেশ দেন, তা আমরা কিভাবে ঠেকাবো? একটাই মাত্র উপায়, তাহলে আদালতের শরণাপন্ন হওয়া। কিন্তু তার জন্য ভিত্তি লাগবে। ভিত্তিটা কি? আমেরিকার জন্য শাসনতন্ত্র, আমাদের জন্য কিন্তু শাসনতন্ত্র একটা ভিত্তি হতে পারে। এবং সে কারণেই ছাত্ররা বলছে নতুন শাসনতন্ত্র চাই। যে শাসনতন্ত্র ছিল বা আছে তা আমাদের প্রয়োজনটাকে মিট করতে পারছে না। যে 24 দফা তারা দিয়েছে খুব কম্প্রিহেন্সিভ একটা ইচ্ছা ইচ্ছা প্রকল্প বলবো আমি, এই আমরা চাই, ইয়া করিতে হইবে। আমরা কলাম লিখি, আমরা কি করি, কলামের শেষে এই করিতে হইবে। কিভাবে করবো তার কোনো ব্যাখ্যা নেই, তার কোনো বাস্তব বাস্তব কোন দিক নির্দেশ, কিন্তু করিতে হইবে। এই 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 24 দফা এগুলো করিতে হইবে। এবং ল্যাঙ্গুয়েজটা খুব অপটিমিস্টিক ল্যাঙ্গুয়েজ। কি বাংলাদেশ চায় না? তুমি যে আজকে পড়ে থাকো ওদের যে 24 দফা, শুরুতেই তারা বলছে যে নতুন বাংলাদেশ, পুরাতনকে ঝেড়ে ফেলে আমাদের রাষ্ট্রের নতুন যাত্রা। আমাদের প্রথম অঙ্গীকারই হচ্ছে গণপরিষদের মাধ্যমে একটি নতুন সংবিধান। জুলাইয়ের আকাঙ্ক্ষা পূরণে আমাদের নতুন সংবিধান একনায়কতন্ত্র, পরিবারতন্ত্র ও ফ্যাসিবাদী কাঠামোর বিলোপ করে একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও জনকল্যাণমুখী সেকেন্ড রিপাবলিক গঠন করবে। আবার বলি, তাহলে কি দাঁড়ালো? এক, বৈষম্যহীন, গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও জনকল্যাণমুখী সেকেন্ড রিপাবলিক। ভেরি অ্যাম্বিশাস, খুব এক্সপেন্সিভ একটা অ্যাম্বিশাস প্রকল্প তাদের। আমি প্রকল্পটাকে আমি সাধুবাদ জানাই, আমি ওয়েলকাম করি। চ্যালেঞ্জটা হবে যে এই প্রকল্প বাস্তবায়নকে আদৌ সম্ভব। যেমন ধরা যাক তারা এখানে উল্লেখ করেছে অন্তর্ভুক্তিমূলক। আমরা কিন্তু 2 মাস আগে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছি, দেশের বৃহত্তম রাজনৈতিক দল আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছি। ছাত্রলীগকে করেছি, আওয়ামী লীগকে এখনো করা হয়নি। আওয়ামী লীগের বক্তব্য ছাত্রলীগ করেছি আমরা, আওয়ামী লীগকে প্রক্রিয়ার মধ্যে আছে, দাবি আছে। তারা কি দাঁড়ালো? যে এমন অন্তর্ভুক্তিমূলক ব্যবস্থা করছে যে ব্যবস্থায় আমরা দেশের সবচেয়ে বড় দলকে নির্বাচনের প্রক্রিয়া বাইরে রাখছি। তারপরে কন্ট্রাডিক্টেড। এই পুরো 24 দফা পড়লে আমরা এরকম অসংখ্য কন্ট্রাডিকশন পাবো আমরা, কিন্তু আমি সেই আলোচনা এই মুহূর্তে যাচ্ছি না। আমি শুধু বলছি যে এই 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 তালিকাটি, এই ইশতেহারটি না, এই ঘোষণাপত্রটি মূলত একটি অ্যাসপিরেশনাল ডকুমেন্ট যে আমাদের সাহায্য করবে। আমি অপেক্ষা করছি আগামীকাল আমরা কি ডকুমেন্ট পাবো সরকারের কাছ থেকে। আমরা এখন ডকুমেন্টের চেহারা জানি না, অনেক কথা শুনছি, আমি কিনা ওয়েট করতে চাই আমি। এবং আমি আশা করতে চাই যে এই যে ডকুমেন্ট তৈরি হবে, যাতে সকল দল বা অধিকাংশ দল সম্মত হয়েছে, তার মাধ্যমে আগামীর বাংলাদেশ, এই নতুন বাংলাদেশ, আমাদের স্বপ্নের বাংলাদেশ বাস্তবায়িত হবে। জি, প্রফেসর ডক্টর এম খালেকুজ্জামান, বেশ গোপনীয়তার মধ্য দিয়ে এই জুলাই ঘোষণাপত্রটি সরকার তৈরি করছে, বাংলাদেশ সরকার, সেটি নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই। যেটি হাসান ফেরদৌস উত্থাপন করেছেন এবং যেটি নিয়ে আলোচনা আছে সেটি হলো এই ঘোষণাপত্রের আইনগত ভিত্তি কি হবে। এটি কি শুধুমাত্রই প্রতিশ্রুতি, এক ধরনের সবাই মিলে সাইন করলেন, নাকি এটি সংবিধানে অন্তর্ভুক্ত করা হবে? যদি সংবিধানে অন্তর্ভুক্ত নাই করা হয়, শেষ পর্যন্ত এটিকে একটি কাগজে বাঘ হিসেবে থেকে যাবে, নাকি এটি আসলেই সামনের দিনগুলো অতীত যদি আমরা বিশ্লেষণ করি বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর, এইটুকু আশাবাদী হওয়ার সুযোগ আছে যে সাংবিধানিক স্বীকৃতি না থাকলেও এটি কার্যকর হবে? জি, ধন্যবাদ। দেখুন, হাসান ভাই অনেকগুলোই সঠিক কথা বলেছেন, মানে তার সাথে আমি একমত। যেটা আমি বলতে চাচ্ছি, এখানে যদি কমপ্লিমেন্ট করতে হয়, যেটা আমি মনে করি, সেটা হচ্ছে আপনার আইনগত ভিত্তি থাকলে ভালো, কিন্তু আইনও কিন্তু পরিবর্তনশীল। আইন যদি অন্য একটা দল ক্ষমতায় আসে, তারা এসে সেটাকে পরিবর্তন করতে পারে। সেটা মানে সংবিধানটাকেও
তারা সংশোধন করতে পারে, সংযোজন করতে পারে, পরিবর্তন করতে পারে। যেই ভাবে জিনিসটা হলে সবচেয়ে ভালো হবে সেটা হচ্ছে আপনার মানে একটা গণপরিষদের মাধ্যমে। এরকম কিছু প্রপোজাল রয়েছে, বিশেষ করে হচ্ছে এনসিপির কাছ থেকে এবং রাষ্ট্র সংস্কার আন্দোলন, ওই দুটো ছোট গ্রুপ রিলেটিভলি, তারা স্পেসিফিক প্যাথওয়ে দেখাচ্ছে। তারা বলছে 70-এর নির্বাচন যেভাবে হয়েছিল সেই আদলে একটা গণপরিষদ নির্বাচন হবে, একই নির্বাচনে পরে হচ্ছে সংসদীয় নির্বাচন হবে, অর্থাৎ যারা ইলেক্টেড হবে তারা প্রথম কয়েকটা সেশনে নতুন একটা শাসনতন্ত্র রচনা করবেন এবং সেই শাসনতন্ত্রের উপর ভিত্তি করে তারা তখন শপথ নেবেন, শপথ নিয়ে তারা তখন দেশ পরিচালনা করবেন। সেটা যদি হয় তাহলে যেটা হয় অর্থাৎ গণপরিষদের মাধ্যমে, তাহলে আপনি 2/3 ইয়ে দিয়ে কি বলে 2/3 মেজরিটি দিয়ে আপনি সেটাকে আর পরিবর্তন করতে পারবেন না। সেই লিখিত জিনিসগুলি পরিবর্তন করতে হলে আবার একটা গণভোট প্রয়োজন হবে। এটা একটা স্টেপ বেশি আর কি, যার জন্য এটাকে আপনার সংসদে গিয়ে পরিবর্তন না করে যদি এটাকে স্থায়ী করতে হয় তাহলে অ্যাবসলিউটলি এটাকে একটা গণপরিষদের মাধ্যমে নতুন সংবিধান লিখে নিয়ে তার আওতায় শপথ নিয়ে নতুন করে নতুন বাংলাদেশ যদি শুরু করা যায় তাহলে আইনগত ভিত্তিটা অনেক বেশি স্ট্রং হবে। আর যেসব কারণে কিন্তু এখনকার বর্তমানে যে পরিস্থিতি, অর্থাৎ আমরা জানি 2026-এর ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন, মাত্র 6 মাসের মতো সময় যদি আমরা ধরেও নিই, তখন কি এর মধ্যে আবার গণপরিষদ নির্বাচন কিংবা সংবিধানকে সংশোধন করার যে বিষয়গুলো প্রস্তাবনাগুলো আছে সেটি কি আর এই 6 মাসের মধ্যে সম্ভব? জি জি, সেটাই তো আমি বলছি। যারা এই প্রপোজালটা দিয়েছে তারা হচ্ছে আলাদা নির্বাচনের প্রয়োজন নেই। যে নির্বাচনটা ফেব্রুয়ারিতে হবে সেটার প্রভিশনটাই থাকবে এটা গণপরিষদ এবং সংসদীয় নির্বাচন। তারা যারা ইলেক্টেড হবে তারা গণপরিষদ সদস্য প্রথম দফায় প্রথম কয়েক মাসের জন্য তাদের কাজ হবে নতুন করে সংবিধানটা রচনা করা, যেখানে সমস্ত যে রাজনৈতিক দলগুলির ঐক্যমত্য কমিশনের মাধ্যমে এক ধরনের ঐক্য হয়েছে সেই বিষয়গুলির ভিত্তিতে তারা একটা নতুন সংবিধান রচনা করবেন। তখন সেই সংবিধানের আওতায় তারা শপথ নেবেন, তখন সেই শপথটা হবে তারা নতুন সরকারের নতুন যে শাসনতন্ত্র তার আওতায় তারা হচ্ছে আপনার সংসদীয় সদস্য, তখন তারা দেশ পরিচালনা করবেন নতুন যে শাসনতন্ত্র তার আওতায়। আলাদা আলাদা ইলেকশন না, একই ইলেকশনে এটা একটা প্রভিশন থাকবে। এটা হতে পারে একটা, আরেকটা হতে পারে যে একটা গণভোট হয়ে যেতে পারে, যে ঐক্যমত্য যেসব বিষয় হয়েছে সেগুলির উপরে গণভোট যদি হয়ে যায় তারপরে হচ্ছে আপনার অথবা যে ইলেকশনটা যে হবে ফেব্রুয়ারিতে সেটাতে একটা গণভোটের মতো একটা প্রভিশন থাকবে আর কি, যে আপনি যাকে নির্বাচিত করছেন তাদের জন্য ভোট দিচ্ছেন, প্লাস হচ্ছে একটা যে পরিবর্তন যে করা হবে সংবিধান সেটার পক্ষে কি বিপক্ষে আপনি আছেন সেটা আর একটা টিক চিহ্ন একই দিনে একই সাথে দিবেন। আমেরিকান নির্বাচনে কিন্তু আমরা যখন বিভিন্ন ইলেকশনে যাই সেটাকে আমরা যখন কংগ্রেসম্যান কিংবা সিনেটর অথবা গভর্নর নির্বাচন করি, প্রেসিডেন্ট নির্বাচন করি, তখনও অনেকগুলো ইস্যু ভিত্তিক কিছু কিছু লোকাল ইস্যুতেও মানুষেরা ভোট দেয় একই নির্বাচনে একই দিনে। এটা একটু অ্যাডভান্স, যেহেতু আমাদের মানুষেরা এইভাবে অভ্যস্ত না, কিন্তু এটা বোঝাতে পারলে এটা করা সম্ভব। এটা আর কি। আর যেটা হাসান ভাই একটু আগে বললো যে আমাদের যে গণ অভ্যুত্থানটা হয়ে গেল এটাকে বিপ্লব বলা যায় না, আমিও একমত। আমি এটাকে বিপ্লব আমিও বলতে নারাজ এই জন্য যে বিপ্লব হচ্ছে একটা সংগঠিত আদর্শের ভিত্তিতে একটা সুনির্দিষ্ট পলিটিক্যাল স্ট্রাকচারের পলিটিক্যাল পার্টির নেতৃত্বে। এখানে যেহেতু সর্বদলীয় একটা কোয়ালিশন ছিল এবং সেই কোয়ালিশন একটা বিশাল স্পেকট্রামে ছিল, এখানে লেফটিস্টরা ছিল, এখানে টোটালি রাইটিস্টরা ছিল, সেন্ট্রিস্টরাও ছিল। সুতরাং এটার সেই অর্থে বিপ্লব হয়ে ওঠেনি, এটা হয়ে উঠেছে একটা গণ অভ্যুত্থান। এবং এই জন্য অভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা এই যে সমস্ত স্প্লিট গুলো, দ্বিধাদ্বন্দ্ব, বিভক্তি দেখছি, এটা কিন্তু আনএক্সপেক্টেড ছিল না। কারণ সবাই চেয়েছিল ফেসিবাদের পতন এবং এই ফেসিবাদ যাতে ফেরত না আসতে পারে এই জন্য সবাই একমত ছিল। কিন্তু তারপরে প্রত্যেকের যে নিজস্ব এজেন্ডা আছে, নিজস্ব আদর্শ আছে, সেগুলো তো তারা পুশ করবে। এবং জামাতের এজেন্ডার সাথে আপনার এনসিপির আদর্শ কিংবা সিপিপির আদর্শ কোনোদিনও মিলবে না, একটা উদাহরণ হিসেবে, তাই না? কিন্তু আন্দোলনটাতে কিন্তু ওরা একই সাথে ছিল। সুতরাং এটাকে আমি এত খারাপ মনে করি না, এই যে দ্বিধা বিভক্তি এটা তৈরি হয়েছে। যেটা আমি খারাপ মনে করি এটা হচ্ছে যে আমাদের আশা আকাঙ্ক্ষাটা কি ছিল, যে আমরা গণ অভ্যুত্থান পরবর্তী অবস্থায় দেশে একটা শান্তি শৃঙ্খলা বিরাজ করবে, আইনের শাসন অন্তত থাকবে, অর্থাৎ মানুষ
মানে মোবোক্রেসিতে লিপ্ত হবে না, এইটাতে আমার একটা যথেষ্ট কি বলে যেটাকে বলে হতাশার কাজ আপনার করছে আপত্তি হয়তো বলা হয়েছে, যায়। জি। অথবা আমার ব্যক্তিগত ভাবে আমি মনে করি এখানে ব্যাপকভাবে ফেল করেছে। আমরা এই সরকারের কাছ থেকে আমরা এখনই চাচ্ছি না যে ওরা নতুন সংবিধান ওরা রচনা করবে, কিন্তু এটা জুলাই সনদের মাধ্যমে এটা ওরা বলতে পারে যে এই জিনিসগুলো আমরা একমত হয়েছি। হুম, কিন্তু হুম। ওদের যেটা দায়িত্ব ছিল এই সরকারের, যে আইন শৃঙ্খলা পরিস্থিতিটা 100% কন্ট্রোলে রাখা, এবং তারপরে হচ্ছে যে দ্রব্যমূল্যের দাম ধরে নিলাম বাংলাদেশে বাড়তেই থাকে, এটা অত মেজর সমস্যা আমার কাছে মনে হয় না। কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতির যে খবর আমরা পাই, সেখানে সে অর্থে কোনো আইন শৃঙ্খলা দৃশ্যত নেই, এবং হচ্ছে মানুষ মবের মাধ্যমে মানে যখন অনেক যার কিছু আদায় খুশি করে সেই নেওয়ার ভাবে চেষ্টা তারা করছে, অর্থাৎ ফায়দা লোটার চেষ্টা আইনগুলো করছে। তাদের জি। হাতে তুলে নেই, এবং বিশেষ করে মাইনরিটি, এই যে রংপুরে ঘটনাটা হয়ে গেল গঙ্গাচড়ায়, প্লাস হচ্ছে আমাদের যারা নারী সমাজ, তাদেরকে যে যার যেমন ইচ্ছা হেনস্থা করে, নিজের মতো ফতোয়া দেয়, মরাল পুলিশিং করে, হুম, হুম। এই জিনিসটা একেবারে অ্যাকসেপ্টেবল না। এবং এটা যে অ্যাকসেপ্টেবল না, সরকারও কিন্তু কখনো বলেন এটা আমরা চাই। তারা যদি না চায় তাহলে একটাও কেন ওরা দমন করার উদ্যোগ নিল না, এটা হচ্ছে তাছাড়া আমার গ্রেপ্তার হওয়ার প্রধান পরে কেন এই আবার সরকারের। ফুলের মালা দিয়ে তাদেরকে বরণ করে নেওয়া হচ্ছে? ঠিক, নানা নানা সেইটা বিষয়গুলো আছে। সেই জায়গাটাতে তারা ফেল করে আমার দৃষ্টিতে। জি। যেন অবস্থা দৃষ্টি মনে হয় যে তাদের প্রচ্ছন্ন ইন্ধনই রয়েছে, এটা প্রশ্নই হয়ে ছিল যাবে, এমনটি মনে হয়। হাসান তাই না? ফেরদৌস, আপনার কাছে যেটি জানতে চাই সেটা হলো যে এই ঘোষণাপত্র সরকার দিতে যাচ্ছে, আমরা জানি সরকার দেবে, এবং এটির জন্য 8টি ট্রেন ভাড়া করে লোক আনা হচ্ছে, নানা কিছুই আছে এটার পিছনে। আপনার কাছে যেটি জানতে চাই, ঘোষণাপত্র এলো, ঘোষণাপত্র আসার পরপরই তো আমরা জানি বাংলাদেশে যেটি ঘটে, যে কোনো ঘটনায়, বাজেট থেকে শুরু করে যে কোনো ঘটনায় রাজনৈতিক দলগুলো স্টেটমেন্ট দেওয়া শুরু করে। আমরা যদিও জানি জাতীয় ঐক্যমত্য কমিশন দফায় দফায় বৈঠক করেছে রাজনৈতিক দলগুলোর সাথে, কিন্তু 3টি প্রধান শক্তি বিএনপি, জামাত, এনসিপি, তারা যদি তখন এই ঘোষণাপত্রের ব্যাপারে একমত না হয়, প্রতিক্রিয়া জানানো শুরু করে, নেতিবাচক প্রতিক্রিয়া, যে না, আমাদের সাথে যে আলোচনা হয়েছে সরকার সেটি রাখেনি। কারণ এই তিনটি তো 3টি আদর্শের 3টি শক্তি, তাদের 3টি চেতনা, 3টি আদর্শকে এক জায়গায় নিয়ে আসা নিঃসন্দেহে কঠিন কাজ। কোথাও কোথাও হয়তো সেটি সম্ভব হবে না ঘোষণাপত্রে। তখন যদি তারা প্রতিক্রিয়া জানায়, তারা বলে যে আমরা এটি মানি না, তাহলে কি এই ঘোষণাপত্রের যেটুকু সুফল পাওয়ার কথা সেটা পাওয়া যাবে? তুমি এক্স্যাক্টলি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টাকে তুলে ধরেছে। তার আগে আমি একটা আশার কথা বলি। আমরা গতকাল কি দেখেছি, ঢাকায় একই সঙ্গে দুটি বড় জমায়েত হয়েছে। এনসিপি করেছে, বিএনপি ছাত্রদল করেছে, এবং এনসিপির অনুরোধে ছাত্রদল তাদের ভেন্যু পরিবর্তন করেছে। এই ঘটনা আমরা আলোচনা দেখিনি কখনো। আমরা হুম, হুম। রাজনৈতিক দল অন্য দলকে সাহায্য করবার জন্য নিজের ভেন্যু পরিবর্তন করবে, এই ঘটনা ঘটেনি। মানেটা কি? মানে হচ্ছে যে সব দলের মধ্যে বা অধিকাংশ দলের মধ্যে একটা সদিচ্ছা কাজ করছে। দেশটাকে ভাঙতে কেউ চায় না, গড়তে চায়। হুম, হুম। গড়ার আগে ভাঙা হচ্ছে, লক্ষ্য হচ্ছে দেশটা গড়া। ফলে আমি এদের সদিচ্ছা নিয়ে কোন প্রশ্ন তুলব না। আমি যদি প্রতিবাদ কেউ করে, তা করবে কিন্তু মূলত ওই সদিচ্ছা থেকে। এটা তো আমাদের ইচ্ছা ভাবনার রিফ্লেকশন নেই, এ কথা বলার পুরো অধিকার তাদের আছে। হুম, হুম। কিন্তু এটা এই কথাটা বলার উদ্দেশ্য এই নয় যে আমি চাই একটা বাংলার দিকে। বাংলা দেওয়া মূল লক্ষ্য নয়। মূল লক্ষ্য হচ্ছে আমি যে স্বপ্নের পেছনে কাজ করছি, স্বপ্নের বাস্তবায়নের রিফ্লেকশন নেই এই ডকুমেন্টে। তবে তুমি যেটা বললে আবার রিপিট করতে হচ্ছে যে এই ডকুমেন্ট তৈরি করা হয়েছে কিন্তু সবার সঙ্গে মত বিনিময়ের মাধ্যমে। সরকার করেনি, এনসিপি তৈরি করে দেয়নি, কোনো একটা দল করেনি, সব দল মিলে, এবং অ্যাডভান্স ড্রাফটটা শেয়ার করা হয়েছে অধিকাংশ বড় দলের সাথে। তার মানে এটা কি? সরকারের পক্ষে পূর্ণ সদিচ্ছা ছিল যাতে করে একটা কমন ডকুমেন্ট তৈরি হয়, যে ডকুমেন্ট সবাই ওন করবে। যদি ওন না করে, ইউ আর রাইট, যদি ওন না করে, এই ডকুমেন্টে কিন্তু কোনো মূল্য নেই। আগামীকাল থেকেই দেখবো আমরা ডকুমেন্ট ছাপাবার পর পরই যদি ওন না করে, হুম, হুম। কামড়ে শুরু হবে। কিন্তু আমি আবার বলি, আমার বিশ্বাস, আমি একদম মনে মনে বিশ্বাস করি যে যারা এই আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল, যারা রক্ত দিয়েছে, তারা কেউই ইচ্ছাকৃত ভাবে সেই স্বপ্নের সাথে, সে রক্তের সাথে বিশ্বাসঘাতকতা করবে না।
এখন পর্যন্ত মানে বিগত সময়ে যে কর্মকাণ্ডগুলো তারা পরস্পর বিরোধী করছে, যে স্লোগানগুলো হচ্ছে বাংলাদেশে, সেটি নিশ্চয়ই আপনি দেখেছেন। সেটি দেখার পরও কি আপনার কাছে মনে হয় তারা ঐক্যবদ্ধভাবেই এগুচ্ছে, কিংবা স্বপ্নের সঙ্গে বিশেষ ভঙ্গ করছে না ক্ষমতা যাওয়ার মোহে? ভাবে এগুচ্ছে না। ডেমোক্রেসি হচ্ছে খুব মেসি। আমরা বলি ডেমোক্রেসি ভেরি মেসি। আমি তো আমার অবস্থান থেকে একটু আগে তো খালিদুজ্জামান বললেন স্পষ্ট করে, আমি আমার অবস্থান থেকে আমার আমার নীতিগত অবস্থান পরিষ্কার করছি। আমি যাক না, তোমার সঙ্গে একমত, আমি একমত হচ্ছি না তো। আমি যদি জামাত হই আর তুমি সিপিপি হও বা বিএনপি হও, আমরা তো এক হবো না অনেক বিষয়ে। যদি আপনি একমত না হই, আমি তোমার ভিন্ন মত প্রকাশ করবই। কিন্তু ডকুমেন্টটা কি? ডকুমেন্ট হচ্ছে আমাদের সবার মিনিমাম কমন প্রোগ্রামের একটা সামেশন, সার সংক্ষেপ। ওকে, আমি এইটা গুরুত্বপূর্ণ। আমরা সবাই মিলে আমাদের এক্সস্টিভ ডকুমেন্ট নয় এটা, আমাদের সবার ন্যূনতম চাহিদা, ন্যূনতম আশা আকাঙ্ক্ষার প্রতিফলন। এবং আমরা এটা কেন করবো না? অবশ্যই করবো আমরা। জি, প্রফেসর ডক্টর এম খালেকুজ্জামান, এটি হলো যেটি আমরা বলছিলাম যে মানুন আর না মানুন, যখন এই ঘোষণাপত্রটা আসবে, বেশিরভাগ দেশের মানুষ কিন্তু এই ঘোষণাপত্রগুলোই সঙ্গে একমত। তারা শান্তিতে ঘুমাতে চায়, তারা কম দামে খেতে চায়, তারা নিরাপত্তা চায়, সামাজিক নিরাপত্তা চায়, তাদের সন্তানদের নিরাপত্তা চায়, এবং এই রাজনৈতিক সহিংসতা তারা চায় না, দেশের অর্থনৈতিক উন্নয়ন চায়। সেগুলো হয়তো ঘোষণাপত্রে থাকবে। কথা হলো, যারাই ক্ষমতায় আসবে পরবর্তীতে এই ফেব্রুয়ারি নির্বাচনে, এই ঘোষণাপত্রটি আপনি হয়তো মানছেন না, কিন্তু আপনার উপর তো একটা চাপ তৈরি করার একটা বড় হাতিয়ার তৈরি হয়ে গেল যে এই ঘোষণাপত্রটি এসেছিল, তুমি কমিটেড ছিলা সেগুলো কার্যকর করবে, কিন্তু ক্ষমতায় গিয়ে তুমি সেটি করছো না। অর্থাৎ বিরোধী শক্তিগুলোকে তো এক ধরনের শক্তি যোগাবে এই ঘোষণাপত্রটি। জি, অ্যাবসলিউটলি। আমি আরেকটু সাপ্লিমেন্ট করি হাসান ভাইকে, এই কথাটাই আসছে আপনার কথাটাই, যে এখানে দেখুন শুধু কনসালটেশন হয়নি ঐক্যমত কমিশনে 60টার মতো রাজনৈতিক দলের, এখানে কিন্তু আপনার মানে নোট অফ ডিসেন্ট দেওয়ারও মানে অবস্থা রাখা হয়েছে। সুতরাং আপনি যদি প্রত্যেকটা বিষয়ে একমত নাও হন, তাহলে তো মানুষ দেখছে যে এই বিষয়ে এই দলটা একমত না, তাহলে এইটাকে ভিত্তি করে আপনাকে মানুষের কাছে ভোট চাইতে হবে, তাই না? তো এটা তো ওপেন হয়ে গেল, এটা নাম্বার ওয়ান। আরেকটা জিনিস আমি বলি, এটার যে অ্যাডভান্টেজ যেটা হলো যে ইয়ে হয়ে আর কি জুলাই সনদের মাধ্যমে, এখানে কিন্তু আমরা আদর্শকে ধারণ করছি না। জুলাই সনদে কোন দলের কি আদর্শ সেটা তো নিজ নিজ দলগুলো সে ম্যানিফেস্টো নিয়ে মানুষের কাছে ভোট চাইতে যাবে। এখানে তারা চাচ্ছে মেকানিজমটা তৈরি করতে, যাতে দেশের মধ্যে এমন মেকানিজম তৈরি হয় যেখানে হচ্ছে ক্ষমতার ভারসাম্য আসবে, যেখানে হচ্ছে আপনার একই স্বৈরাচার আবার তৈরি হতে পারবে না, একজন প্রাইম মিনিস্টার দলীয় প্রধান হতে পারবে না এবং 10 বছরের বেশি ক্ষমতায় থাকতে পারবে না। দু একটা উদাহরণ দিলাম, এগুলি তো আদর্শ না, এগুলি হচ্ছে মেকানিজম। আমাদের দেশ আসলে স্বৈরাচার মুক্ত হতে হলে কোন মেকানিজমের মাধ্যমে আমাদের সামনে এগিয়ে যাওয়া প্রয়োজন, কোন দলের কি আদর্শ হবে, এটা কিন্তু ভোট চাওয়ার আগে মানুষের কাছে তাদের আদর্শ নিয়ে গিয়ে উপস্থিত হবে। জামাত বলবে আমরা আল্লাহ শাসন চাই, তোমরা যদি সত্যি মনে করো আল্লাহর শাসনে তোমরা বিশ্বাস, আমাকে ভোট দাও। সিপিবি বললে এটা আমরা এটা আল্লাহর শাসনের কোনো ব্যাপার এখানে নেই, সমস্ত দুনিয়ার মজদুরি এক হবে, এখানে সমস্ত দল মত ধর্ম নির্বিশেষে যারা শোষিত তাদের আমরা পক্ষে, তাই না? এখানে কিন্তু কন্ট্রাস্টিং ভিউ, সেই ভিউ নিয়ে তারা মানুষের কাছে যাবে তাদের ম্যানিফেস্টো নিয়ে। এখানে যেটা হচ্ছে জুলাই সনদে, এটা হচ্ছে আমাদের দেশটা কোন মেকানিজমে চললে এক ধরনের ক্ষমতার ভারসাম্য হবে এবং ফ্যাসিবাদের পুনরুত্থান হবে না, এবং এটা আবারও আমাদের এই 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 যে ফ্যাসিবাদ তার বিরুদ্ধে আন্দোলন করতে হবে না। আরো একটা বিষয় আপনি খেয়াল করুন, এই যে এত বড় ঘটনাটা ঘটে গেল, তার মাধ্যমে কিন্তু মানুষ একটা স্পষ্ট মেসেজ পাঠিয়েছে সমস্ত রাজনৈতিক দলগুলোকে, শেখ হাসিনার মতো স্বৈরাচারকে যদি আমরা হটিয়ে দিতে পারি, তোমরা যে কেউ একটু প্রস্তুত থেকো, এত সহজ আর হবে না একইভাবে স্বৈরাচার হয়ে ওঠা। সেটাও কিন্তু এই অভ্যুত্থানের মাধ্যমে স্পষ্টভাবে মানুষ এই সংবাদটা পেয়ে গেল। অনেকে বলে না, হাসান ভাই প্রথম কথাই বলছিল যে মানুষ জিজ্ঞেস করে আমরা কি পেলাম যদি বলি, এটা কিন্তু অনেকে বাংলাদেশ পাকিস্তান থেকে আলাদা হয়ে কি পেলাম এটা তো 54 বছর পরে বলে। এই যে পেলাম আমরা পাকিস্তানের মতো একটা অভিশপ্ত রাষ্ট্রের পাসপোর্ট বহন করে নিচ্ছি, এটা আমরা পেলাম নাম্বার ওয়ান। একইভাবে আমরা প্রত্যেকটা যে গণ অভ্যুত্থান হয়েছে আমাদের দেশে 69-এ 90-তে, কোনো গণ অভ্যুত্থান কোনো রক্তপাত কিন্তু 100% বিতা যায়নি। 69-এর গণ অভ্যুত্থানের পর ধরে 70-এর নির্বাচনের পর ধরে 71 এসেছিল, 2-3টা বছর লেগেছে। 91-এর অভ্যুত্থানের ভিতর দিয়েই একদলীয় শাসন থেকে সেনা শাসন থেকে আমরা গণতন্ত্রের দিকে গেলাম। 24-এর এই যে অভ্যুত্থান, এটা টোটালি বৃথা যাবে না, এত রক্তপাত বৃথা যায় না।
এবং যেটা আমি একটু আগে বললাম যে মেসেজটা পাঠিয়েছে শেখ হাসিনাকে যদি সরিয়ে দেওয়া যায় তোমরা কোন ছাড়, তোমাদেরকে 1, 2, 3 সরিয়ে দেওয়া সম্ভব হবে। আমি মনে করি এটা একটা বড় অর্জন। বড় অর্জন। হাসান ফেরদৌস আপনার আমি কাছে আমি ট্যাগ জি করি এখানে, হ্যাঁ জাস্ট ওকে একটু যুক্ত করবার জন্য। হুম তা হচ্ছে যে আসলে এই জুলাই পরবর্তীতে বাংলাদেশে একটা বড় রকমের রাজনৈতিক ও সাংস্কৃতিক পরিবর্তন ঘটেছে। নতুন একটি শক্তির আবির্ভাব ঘটেছে, হুম হুম, ছাত্র শক্তি, যুব শক্তি, যারা কিনা রাজনীতি থেকে বিযুক্ত ছিল। আমরা আগে কি বলতাম, ছেলেরা রাজনীতি করে না, বলতাম না, টোটাল ডিসএনগেজ, তারা ব্যবসা করবে, অন্য কিছু করবে, গান শুনবে, গিটার বাজাবে। তা না, ছাত্ররা কি দেখালো, আমাদেরকে পথ দেখানো, কে কে পথ দেখে নিয়ে গেল, এই যুব শক্তি। এবং এই যুব শক্তি কিন্তু মাঠ থেকে সরে যাচ্ছে না। আমি এনসিপির কথা বলছি না, রাইট এনসিপি ফ্যাক্টর, বাট মোর ইম্পর্টেন্টলি যে নতুন শক্তির উত্থান ঘটলো, এই শক্তি কিন্তু রাতারাতি মাঠ থেকে সরে যাচ্ছে না। তারা তোমাকে বারবার মনে করিয়ে দেবে, ক্ষমতায় যেই যাক না কেন তাদেরকে বারবার মনে করিয়ে দেবে তুমি কি কমিটমেন্ট করে এসছে। ফলে আমি কমপ্লিট এগ্রি করি, অত সহজ হবে না এই আন্দোলনের পরে আপনার কমিটমেন্টকে ইগনোর করা। হাসান ফেরদৌস আপনার কাছে আরেকটা প্রসঙ্গে জানতে চাই, সেটা হলো আমরা কিছুদিন আগে জামাতকে দেখেছি পুরো দেশ থেকে জনশক্তি নিয়ে এসে একটি বড় সমাবেশ করতে, এবং এর মধ্যে আপনার আলোচনায় উঠে এসেছে এনসিপির যে জাতীয় সমাবেশটি একই সঙ্গে পাশাপাশি ছাত্রদলও করলো। ছাত্রদলের যে সমাবেশটি হয়েছে সেই সমাবেশে এবার কেন যেন প্রথমবারের মতো তারেক রহমান আসবেন, তারেক রহমান আসছেন, বাংলাদেশ প্রস্তুত, এই বিষয়গুলো আলোচনায় উঠে আসছে। এবং এর আগে যে জনসভাগুলো বিএনপির ছোট ছোট পর্যায়ে ছিল সেই সব জায়গা থেকে বিএনপির পক্ষ থেকে স্পষ্ট করা হচ্ছিল না কেন তারেক রহমান আসছেন না। তার মামলা সরে গেছে, বাংলাদেশে তার জন্য রাজনীতির ক্ষেত্র প্রস্তুত আছে, সবকিছু আছে। আপনার কাছে একটু জানতে চাই যে 1 বছর তো হয়ে গেল, তারেক রহমান আসলেই কেন যাচ্ছেন না, আপনার ধারণাগুলো শুনতে চাই। এই ব্যাপারটা আমাকে সম্পূর্ণ ধোঁয়াশে, আমি জানি না। আমার ধারণা যে আমি মনে করি তারেক রহমানের দেশে এই মুহূর্তে ফিরে আসা খুব জরুরি। তিনি যদি বাংলাদেশের কান্ডারি হতে চান, তাকে এই মাটিতে আসতে হবে, এই মাটির ঘাম শুনতে হবে, আমার ঘাম ছড়াতে হবে, মানুষের সঙ্গে মিশতে হবে। লন্ডন থেকে বসে তিনি ভিডিওতে আমাদের নির্দেশ দেবেন আর পালন করবো আমরা, তা হবে না। তিনি কেন আসছেন না, নো ক্লু, কেউ আমাদেরকে ব্যাখ্যা করে বুঝিয়ে বলেনি। তার নামে কোনো আইন নেই, সরকার থেকে বলা হয়েছে তিনি যে কোনো সময় ফিরে আসতে পারেন, তিনি ফিরে আসছেন না কেন, তার ব্যক্তিগত কারণ থাকতে পারে যা তিনি ব্যাখ্যা করেননি। কিন্তু আমি বলছি যে তিনি যদি চান বাংলাদেশে তার ক্ষমতার লেজিটিমেসি অর্জন করতে, কেমন তাকে দেশে ফিরতে হবে। জি, প্রফেসর ডক্টর এম খালেকুজ্জামান একই প্রসঙ্গ, সেটি হলো যে তারেক রহমান কেউ কেউ বলছেন যে তিনি গত 15 বছর 17 বছর লন্ডনে বসে থেকেই দলের একেবারে তৃণমূল পর্যায় থেকে শুরু করে প্রতিটি উপজেলা জেলার বিএনপি নেতৃবৃন্দ, ছাত্রদলের নেতৃবৃন্দের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগটা রক্ষা করে চলেছেন, দিক নির্দেশনা দিয়েছেন, কারণ তার হাতে অফুরন্ত সময় ছিল। তাকে যেহেতু মাঠে ময়দানে দৌড়াতে হয়নি, জেল জরিমানার পিছনে ঘুরতে হয়নি, তিনি দলের এই খোঁজগুলো নিয়েছেন। এবং প্রত্যেকটা নেতাকর্মীরা দাবি করে যে তারেক রহমানের সাথে তাদের যোগাযোগ হচ্ছে, এবং বিএনপির সমাবেশ থেকে নিঃসন্দেহে আগামী দিনে বিএনপি নেতৃত্ব তারেক রহমান দেবেন। কিন্তু বিএনপির কোনো কোনো সূত্র মনে করছে যে তারেক রহমানের জন্য এখনো বাংলাদেশ নিরাপদ নয়, তার ব্যক্তিগত নিরাপত্তার জায়গাটা, যেহেতু হাসান ফেরদৌস বলছিলেন যে রুশ বিপ্লবের পরে অনেকগুলো প্রতি বিপ্লব হয়েছে, 8 বছর 6 বছর সময় লেগেছে। বাংলাদেশে এই মুহূর্তে তারেক রহমানের জন্য নিরাপত্তা নিশ্চিত করার জন্য বাংলাদেশ সরকার পারবে না তারেক রহমানকে নিরাপত্তা দিতে, কিংবা তারেক রহমান নিরাপদ নয় এমন যুক্তিও বিএনপির কোনো কোনো অংশ থেকে অপ্রকাশ্যে দেয়া হয়। আপনার কাছে কি মনে হয় আসলে এটি মূল কারণ হতে পারে? দেখুন, আমি হাসান ভাইয়ের সাথে 100% একমত। এখানে আমরা যেটা করতে পারি এটা শুধু এক ধরনের অনুমান ভিত্তিক কথা বলতে পারি। কারণ হচ্ছে এখন পর্যন্ত বিএনপি থেকেও ক্লিয়ার কোনো এক্সপ্লেনেশন কোথাও দেওয়া হয়নি, তাই না? সুতরাং তারপরে যদি অনুমান করতে হয়, তাহলে আমি মনে করি যে আপনি টেকনোলজির যে অ্যাডভান্সমেন্ট হয়েছে করোনার সময়ে, যে জুমের মাধ্যমে মানুষের সাথে সংযুক্ত হওয়া, এটা একটা অ্যাডভান্টেজ আছে, কিন্তু একটা অ্যাডভান্টেজটা হচ্ছে খুবই লিমিটেড। কারণ মানুষের সাথে মানে রক্ত, মানে কি বলে, ঘাম এবং অশ্রু যদি আপনি বিনিময় না করতে পারেন তাহলে কোনোদিন আপনি পলিটিক্যাল লিডার হতে পারবেন না। এবং এটা আমার কাছেও বোধগম্য না তারেক রহমান কেন আসেন না। এবং তিনি যদি সত্যি বাংলাদেশের কান্ডারি হতে চান, তার আশা যদি আস্তে আস্তে পিছিয়ে যায়,
আমি প্রায় নিশ্চিত যে তার নেতৃত্ব বাংলাদেশ থেকে আস্তে আস্তে মেয়ে যাবে। এটা তার জন্যই ক্ষতিকর। তবে কেন আসছেন না, সেখানে নিশ্চয়ই তাদের নিজস্ব কিছু ইন্টেলিজেন্স রয়েছে, যে তার সেনাবাহিনীর হয়তো একটা অংশ যারা তাকে অতটা পছন্দ করেন না, যারা তাকে মারধর করে কোমর ভেঙে দিয়েছিল, যে তারা আবার কোনো ধরনের মানে অ্যাসাসিনেশন বা কোনো অ্যাটেম্প নেই কিনা, এরকম একটা ধারণা তাদের থাকতে পারে নিজস্ব। এটা তো যেটা বললাম আন্দাজ প্রস্তুত। কিন্তু আমার কথা হচ্ছে ব্যক্তিগতভাবে, আপনি যদি সত্যি দেশের নেতা হতে চান, তাহলে জেল, জুলুম, হত্যার ভয় এগুলিকে ডিঙিয়ে গিয়ে আপনার মানুষের কাছে যেতে হবে। আপনার জন্য সেফ প্লেসেস তৈরি করে দিবে। আপনি পাস করেছেন, প্রধানমন্ত্রী হতে যাবেন, এখানে কি বলে শপথ গ্রহণ করতে যাবেন, এটা অন্তত আমার দৃষ্টিতে নেতৃত্বের কোনো ইয়ে না আর কি, মানদণ্ড না। জি, মির্জা ফখরুল যে বক্তব্যটি রেখেছেন আমি ট্যাগ করে শর্ট করে তারেক রহমান বিদেশে আছে, এর মানে এই না যে তার নেতৃত্বের লেজিটিমেসি নেই। অধিকাংশ বিপ্লবী নেতাই কিন্তু দেশের বাইরে থাকে, লেনিন মনে করা যায়, বিপ্লবের কথা বলছি, 17 বছর দেশের বাইরে ছিলেন। 1900 সাল থেকে 1917 সাল পর্যন্ত, এপ্রিল পর্যন্ত দেশের বাইরে ছিলেন। খোমেনি পাশের আমাদের ইরান, বিদেশে বসেই তিনি আন্দোলন তৈরি নেতৃত্ব দিয়েছে। তার মানে বিদেশে থাকাটা কোনো বড় ফ্যাক্টর না। ফ্যাক্টরটা হচ্ছে এই যে এখন যখন সুযোগ তৈরি হয়েছে, রাস্তা তৈরি হয়েছে, তুমি রাস্তায় নেমে আসছো না কেন? তুমি কি ভয় পাচ্ছ? তুমি ভয় যদি পাও, আমাকে তুমি ট্রাস্ট কেন করো না? আমি তোমার সাথী। ওয়াই ডোন্ট ইউ ট্রাস্ট মি? তোমাকে আমি প্রোটেক্ট করবো। ফলে এই পয়েন্টে আমি কমপ্লিট এগ্রি করি খলিকুজ্জামানের সাথে। যত বিলম্ব হবে তত তার ক্লেম টু লেজিটিমেসি তত দুর্বল হয়ে আসবে। ফলে তার উচিত হবে, যদি তিনি আমাদের কথা শুনতে থাকে কোনোভাবে, তাকে আমাদের পরামর্শ হবে, ভাই ফিরে আস। জি, মির্জা ফখরুল বলছিলেন এই ছাত্রদলের সমাবেশে গোটা বাংলাদেশের মানুষ অপেক্ষা করে আছে, বাংলাদেশে ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে, তার আগে গোটা বাংলাদেশের মানুষ অপেক্ষা করে আছে আমাদের নেতা তারেক রহমান সাহেব দেশে ফিরে আসবেন, তাই না? আমরা সবাই চাই, তাই না? তিনি আবারও প্রশ্ন করছেন, উনি আসবেন, আমাদের নেতৃত্ব দেবেন, আমাদের পথ দেখাবেন। অর্থাৎ মির্জা ফখরুলও স্পষ্ট নয়, কিংবা তার কাছেও মেসেজটা নেই। আসলে আপনাদের দুজনকে জিজ্ঞেস করছিলাম, সেই কারণে বলছিলাম যে ধারণাটা আসলে জানতে চাই, কারণ মির্জা ফখরুলই জানেন না। সেখানে আসলে বিশ্লেষক কিংবা রাজনৈতিক বিশ্লেষকদের পক্ষে এই বিষয়টা নিশ্চিত করে জানা খুবই কঠিন। সামনের দিনগুলোতে আসলে বোঝা যাবে তিনি কেন আসছেন না। আমরা একটু প্রসঙ্গ পাল্টে হাসান ফেরদৌস, ইউক্রেন যুদ্ধ বিষয়টাতে যেতে চাই। যেহেতু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 50 দিনে আলটিমেটাম সরিয়ে সেটিকে 10 দিনে নিয়ে এসেছেন, এবং তিনি পথও বাতলে দিচ্ছেন। তিনি বলছেন যে যারা রাশিয়ার সঙ্গে বাণিজ্য করবে তাদেরকে কিন্তু আমি ট্যারিফ দেব, যেটি আমরা শুরুতেই দেখলাম যে ভারতের 25% প্লাস পেনাল্টির কথা তিনি বলে রাখছেন। এবং আজকেই হোয়াইট হাউসের একজন কর্মকর্তা তিনি বলছিলেন যে ভারত আসলে, তিনি অভিযোগ করছেন সরাসরি, ভারত রাশিয়া থেকে তেল কিনে ইউক্রেন যুদ্ধে রাশিয়ার অর্থনীতিকে শক্তিশালী করছে। অর্থাৎ ভারতের উপর যে এই বিষয়টাতে রাগ, অভিমান, ক্ষোভ আছে ট্রাম্প প্রশাসনের, সেটিও তারা বলছেন। যে প্রক্রিয়াগুলো নেওয়া হচ্ছে, ভারতকে চাপ দেওয়া হবে, চীনকে চাপ দেওয়া হবে, যারা রাশিয়া থেকে তেল কিনে তাদেরকে চাপ দেওয়া হবে, কিংবা অন্যান্য পণ্য কিনে তাদেরকে চাপ দেওয়া হবে, এই চাপে কি পুতিন নতজানু হবেন? তিনি কি নতি স্বীকার করবেন? 10 দিনের যে আলটিমেটাম দিয়েছেন, প্রায় তো 3-4 দিন হয়ে গেল, আর অল্প কয়েকদিন। আপনার কাছে কি মনে হয়, নাকি সেগুলো আসলে কথার কথাই থেকে যাবে আবারও আগের মতো? আমাদের অভিজ্ঞতা কি বলে, আমরাও দেখছি। পুতিন সাহেব কি নত হয়েছেন? তিনি কি এতটুকু সরেছেন তার অবস্থান থেকে? ট্রাম্প সাহেব ধমক দিচ্ছে, তোমাকে বোমা বন্ধ করতে হবে। তার কথা শেষ হওয়ার আগেই দেখতে পাচ্ছি আমরা হাজার হাজার ড্রোন আক্রমণ করছি কিয়েভে বা খার্কিভে। ঠিক ট্রাম্পকে টন করবার জন্য, তাকে ঠাট্টা করবার জন্য পুতিন তার কথা বলার সঙ্গে সঙ্গে লিটারেলি আক্রমণ করছে। ফলে না, তোমার প্রশ্নের উত্তর হচ্ছে যে ট্রাম্প সাহেবের এই কথায় পুতিন সাহেব নড়বেন না। পুতিন সাহেব তার জাতীয় এবং ব্যক্তিগত রাজনৈতিক এবং সামরিক উদ্দেশ্য অনুসরণ করবেন, ঠিক যেমন ভারত করছে। আমি পুতিনকে ভারতের কথা একটু বলি। আমি ভারতের সাথে যে আমরা আগে বলে এসেছি, ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র একটা স্ট্র্যাটেজিক পার্টনারশিপে আবদ্ধ বলেছি আমরা, তো আমিও বলেছি অনেকভাবে। মানে স্ট্র্যাটেজিক মানে কি, লম্বা, দীর্ঘস্থায়ী, নানামুখী সম্পর্ক। কিন্তু আমরা বাস্তবে কি দেখলাম? অপারেশন সিন্দুর থেকে শুরু করে এই ট্যারিফ নিয়ে ভারতের প্রতি আমাদের বর্তমান প্রেসিডেন্ট
খুব একটা খুশি না। এবং ভারতও, তুমি যদি ফলো করে থাকো সাম্প্রতিক কনভারসেশন আমেরিকার ব্যাপারে, ভারতের সুরটা বদলে গেছে। পার্লামেন্টে এই নিয়ে তর্ক হয়েছে, আলোচনা হয়েছে। হুম হুম। তো আলোচনার বিষয় কি, যে ট্রাম্প সাহেব মিথ্যা বলেছে। ট্রাম্প দাবি করেছিলেন কি যে তার টেলিফোনের কারণে যুদ্ধ বন্ধ হয়েছে। ভারত কি বলছে, উনি ফোনই করেননি। রুবিও কথা বল, রুবিও নাকি ফোন করে বলেছে হ্যাঁ, এই ইত্যাদি। রুবিও কোনো ফোনই পাইনি আমরা। সরাসরি ট্রাম্প প্রশাসনকে, হোয়াইট হাউসকে মিথ্যাবাদী বলছে ভারত। এক, আজকে ভারত ঘোষণা করেছে যারা রাশিয়া থেকে তেল কিনবে, কারণটা কি, আমাদের জাতীয় স্বার্থ। আমরা কম দামে চীনের, রাশিয়ার কাছ থেকে, এবং আমার পয়সায় টাকা, নতুন চুক্তি হয়েছে, একটু রুপিতে কিনতে পারবো আমি, কেন আমেরিকার ধমকে নত জানু হবো। আরো ইন্টারেস্টিং কথা, হাফিজ হারুর দেখলাম বলছে, দেখুন আজকে ইনফ্যাক্ট গতকালই দেখতে পাচ্ছি আমি, ফরেন অ্যাফেয়ার্স পত্রিকা, এখানে আজকে নাম করা ম্যাগাজিন, তাতে একটা ডিবেট শুরু হয়েছে। সেই ডিবেটের বক্তারা, ভারতীয় বক্তারা বলছেন যে ট্রাম্প সাহেব আর কতদিন আছেন, ট্রাম্প সাহেব আর কতদিন আছেন, বড়জোর 2 বছর, 4 বছর তার মেয়াদ, কেউ তার প্র্যাকটিক্যাল মেয়াদ আগামী 1.5 বছর থেকে 2 বছর, মিটারের পরে তিনি আর এফেক্টিভ হবেন না। হুম হুম। উই ক্যান ওয়েট হিম আউট। তাকে আমরা এই 2 বছর অপেক্ষায় আমরা কাটাতে পারি, আমাদের জাতীয় স্বার্থকে কম্প্রোমাইজ না করে। একই কথা শশী থারুর বলেছে। ইন্টারেস্টিংলি জন বলছেন, আগের প্রশাসনে তিনি জাতীয় নিরাপদ উপদেষ্টা ছিলেন, তিনি বলছেন যে আমরা যদি 8 বছরকে 8 বনাম 2 সমাজ করে ভাগ করি, হ্যাঁ 4 বছরকে 8টা, তার মধ্যে একটা তো জমিয়ে গেছে, বাকি থাকে 7 খণ্ড। 7 খণ্ড পার করতে কতদিন সময় থাকবে? তিনি আমাদের পরামর্শ দিচ্ছেন, ওয়েট করো এন্ড ওয়েট ইট আউট। তার মানে অলরেডি আমরা ডোনাল্ড ট্রাম্পের কাউন্ট ডাউন শুরু করেছি, কাউন্ট আউট শুরু করেছি আমরা। এবং আমি মনে করি এটাই বেটার অ্যাপ্রোচ, কারণ ট্রাম্প সাহেবের পলিসি মেকিংটা সম্পূর্ণ হুইমজিক্যাল। এর পেছনে কোনো পলিসি নেই, এর পেছনে কোনো পরিকল্পিত ব্যবস্থাপনা নেই। তিনি যা মনে করেন তাই করেন। যেমন ধরা যায় ইরানের বোমা বর্ষণ, হুম হুম। তিনি কি বলছিলেন, যে আমি কি করব এক মুহূর্ত আগেও কেউ জানবে না, আমি করতেও পারি, নাও করতে পারি। নাও করতে পারি। হুম। এখন নিয়ম হচ্ছে কি, যে কোনো ফরেন পলিসির সঙ্গে যুক্ত ন্যাশনাল সিকিউরিটি, একজন লোক ক্যানট ডিসাইড দিস। এর জন্য একটা মেকানিজম, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আছে, ফরেন পলিসি ইনস্টিটিউশনগুলি আছে, থিঙ্ক ট্যাঙ্ক গুলি আছে। এটা একটা পরিকল্পিত ব্যবস্থা এবং দীর্ঘসূত্রী ব্যবস্থা। আর ট্রাম্প সাহেবের ক্ষেত্রে উনি হ্যাঁ বলছেন, উনি না বলছেন। উনি কেন বোমা ফেললেন? যখন দেখলেন যে ইসরায়েল অলরেডি ইরানের উপরে তার নিয়ন্ত্রণ স্থাপিত করে ফেলেছে, ইসরায়েল একাই জয় ক্রেডিট নিচ্ছে, উনি বললেন আমি একটু যাই না কেন, আমি ক্রেডিট নিই না কেন। মানে পিওরলি উইমজিক্যাল। এর পেছনে যে পলিসি আছে আমার তা মনে হয় না। ফলে আমি শাকিব হারুনের বক্তব্য এবং জন বোল্টনের বক্তব্য মেনে নিয়ে বলছি, প্লিজ ওয়েট করো, অত উদ্বিগ্ন হও না। প্রফেসর ডক্টর এম খালেকুজ্জামান, আমাদের চেনা শত্রু আছে, আমাদের শত্রু ইরান, আমাদের শত্রু রাশিয়া, আমাদের শত্রু নর্থ কোরিয়া, চীন, নিঃসন্দেহে আমাদের বন্ধু আছে। বন্ধু যারা আছে, বিশেষ করে আমরা ইউরোপকে হারাতে হারাতেও দেখলাম শেষ পর্যন্ত নেটোর সঙ্গে একটা সুন্দর সম্পর্ক স্থাপন হয়েছে। টেরিপের ক্ষেত্রে হয়েছে, তারা সামরিক প্রতিরক্ষা ব্যয় বাড়িয়েছে, ট্রাম্পকে তারা যথেষ্ট তেল দিচ্ছেন, তিনি নিচ্ছেন। কিন্তু আমাদের বন্ধু যাদেরকে, যেটি বলা হচ্ছিল স্ট্র্যাটেজিক পার্টনার, বিশেষ করে কোয়াডের কথা যদি আমরা বলি, সেখানে ভারত অন্যতম অংশীদার। ভারতকে আমরা এখন হারাচ্ছি এই রাশিয়ার সঙ্গে বিষয়টি, এবং কেউ আসলে ভারত যেমন বলছে যে আমরা তেল কিনবো, চীন রাশিয়ার সঙ্গে এই ঘোষণার পরে যৌথ নৌমহড়া শুরু করে দিয়েছে। অর্থাৎ তাকে শত্রুরা গুরুত্ব দিচ্ছেন না, বন্ধুও হারাচ্ছি। এবং এটি শেষ পর্যন্ত, যে প্রশ্নটি আপনার কাছে রাখতে চাই, এটি শেষ পর্যন্ত আভ্যন্তরীণভাবে মিড টার্ম নির্বাচনে এই ফরেন পলিসিগুলো কতটা নেতিবাচক প্রভাব ফেলতে পারে রিপাবলিকানদের জন্য? জি, ধন্যবাদ। দেখুন, ফরেন পলিসি ডেফিনেটলি একটা নির্ধারণী ব্যাপার হবে মিড টার্ম ইলেকশনে, কিন্তু ফরচুনেটলি বা আনফরচুনেটলি যেভাবেই দেখেন, আমেরিকার রাজনীতিতে ফরেন পলিসি অতটা বড় ভূমিকা এট দ্য এন্ড অফ দ্য ডে পালন করে না। আমরা এই দেশে অনেকদিন থেকে যেটা দেখেছি। কিন্তু কিন্তু আমি বরং ওই কথাটাই যাই যে ভারতের সাথে যে আমেরিকার বর্তমান সম্পর্ক যেটাকে দাঁড়িয়েছে, একটু আগে আপনি উল্লেখ করলেন যে আমরা ভারতকে, ওরা আমাদের বন্ধু ছিল, আমরা হারিয়েছি। আমার কাছে মনে হয় ভারত কখনোই কারো বন্ধু না, ভারত হচ্ছে নিজের বন্ধু, এবং এটা তাদের ফরেন পলিসি।
এবং ভারত সেই অর্থে আমেরিকার বন্ধু কখনোই ছিল না। মানে এটা যতটা আমেরিকার বন্ধু ততটাই তারা রাশিয়ার বন্ধু। এবং এমনকি চীনের সাথে তাদের যে এত বৈরিতামূলক সম্পর্ক, তারপরে কিন্তু চীনের সাথে তাদের যে ট্রেড মানে বিনিময় হয় ভারতে, এটা আপনি গুগল করে দেখেন, অ্যাস্ট্রোনমিক্যাল অ্যামাউন্ট অফ ট্রেড। তো ভারতের পররাষ্ট্রনীতি ওই সেন্সে খুবই সঠিক। তারা জাতীয় স্বার্থে যেটা তাদের জন্য সবচেয়ে বেস্ট হবে সেই নীতি তারা সবসময় মানে ফলো করে। এবং এটা রাশিয়ার সাথে তাদের যে অস্ত্র কেনার যে চুক্তি, একসময় তো রাশিয়ার থেকে 62% অস্ত্র মানে ভারত কিন্তু এখন একটু কমে এসছে, 50 কাছাকাছি মোস্ট লাইকলি। এবং রাশিয়ার সাথে যে ভারতের বন্ধুত্ব, এটা অনেকটা হচ্ছে টেস্টেড ফ্রেন্ডশিপ, তাই না, 70 বছরের ফ্রেন্ডশিপ। সুতরাং ভারত আমেরিকাকে যদি একটু মনোভাব দেখিয়ে থাকে যে তোমাদের সাথে আমরা বন্ধু, এবং হওয়ারই কথা, কারণ দুইটাই গণতান্ত্রিক দেশ, ভারতের প্রচুর মানে মানুষ আমেরিকাতে বড় বড় পজিশনে আছে, সব মিলিয়ে ভারত আমেরিকার সম্পর্ক ভালো। কিন্তু ভারত কিন্তু নিজের স্বার্থকে বিকিয়ে দিয়ে আমেরিকার অঙ্গুলি নির্দেশে কখনোই তার আমেরিকার বলয়ে গিয়ে ঢুকবে এমন দেশ ভারত পূর্বেও ছিল না, এখনো না। তো সেটা হচ্ছে আমার যেটা মনে হচ্ছে। আর একটা জিনিস বলি, শেষ করি, এটা ফরিদ জাকারিয়াকে তো আমরা সবাই জানি। ফরিদ জাকারিয়া এই যে জিপিএস যেটা করে সিএনএন এ, তার একটা বই আছে, সেই বইটার নাম হচ্ছে দ্য পোস্ট আমেরিকান ওয়ার্ল্ড। সেটাতে তিনি সেটাই বলেন যে আমেরিকা মনে করে রেখেছে যে আমরাই এখনো সুপার পাওয়ার দুনিয়াতে, কিন্তু ভিতরে ভিতরে দুনিয়াটা কিন্তু আমেরিকাকে মানে পাশ কাটিয়ে নিজেদের মতো এগিয়ে যাচ্ছে দুনিয়া। সেখানে মাল্টিপোলার ওয়ার্ল্ড তৈরি হয়ে গিয়েছে, কিন্তু আমেরিকা এখন এটা সেভাবে মেনে নিতে অভ্যস্ত না। কিন্তু মেনে নিক আর না নিক, পৃথিবীটা আসলে ইউনিপোলার আর নেই। এখানে হচ্ছে আপনার ব্রিক্স একটা মানে পাওয়ার, এসসিও আর একটা পাওয়ার, মানে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন। এখানে এমনকি ইউরোপিয়ানরা যখন বুঝতে পেরেছে যে ডোনাল্ড ট্রাম্প অতটা ট্রাস্টেড ফ্রেন্ড না, তারা কিন্তু নিজেদের মতো করে সংঘবদ্ধ হচ্ছে কিভাবে তাদের ডিফেন্স বাড়ানো যায় ওইসব লাইনে। তারপর ভারত, যেটা আমি বললাম, সবসময় করে যেটা তাদের জন্য সবচেয়ে লাভবান। এই জন্য তারা চীনের সাথে সম্পর্ক রাখে, রাশিয়ার সাথেও রাখে, যতটা প্রয়োজন ততটা আমেরিকার সাথেও রাখে। তো এখানে দেখুন আপনি কয়টা পোল তৈরি হলো দুনিয়াতে। সুতরাং আমেরিকা যতই ভিতরে ভিতরে আত্মম্বরিতায় ভুগো যে তারাই সুপার পাওয়ার, আসলে পৃথিবীটা পোস্ট আমেরিকান ওয়ার্ল্ডে ঢুকে গিয়েছে। এটা যত তাড়াতাড়ি আমরা নেশন হিসাবে বুঝবো, ততই আমাদের জন্য মঙ্গল। জি, আমাদের সময় শেষ হয়ে গেছে। তবে হাসান ফেরদৌস, আগামী পর্বের জন্য আপনার কাছে প্রশ্নটা থেকে যাবে, সেটি হলো যে এই ফরেন পলিসি কিংবা এই কাজগুলো আমেরিকাকে শেষ পর্যন্ত একা করে দিচ্ছে কিনা, আমরা আগামী রোববার হয়তো সেটি আপনার কাছ থেকে শুনবো। এবং একই সঙ্গে প্রফেসর ডক্টর এম খালেকুজ্জামান, আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি আপনাদের দুজনের মূল্যবান সময় এবং মতামতের জন্য। দর্শক যারা দেখছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের মতো। আগামী রোববার আবারও 7 দিনের বিশ্ব অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।